বিকালের দিকে আদি বাসায় ফিরল। যেহেতু আদি সারাদিন বাসায় ছিল না, তাই আদিবার দিনটা ভালোই কেটেছে। আদিবা সারাদিনে আদির ঘর গোছানো থেকে শুরু করে কাপড় গোছানো সব কাজ করে রেখেছে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজ থেকে বের করে হাতের কাছে সাজিয়ে রেখেছে, যেন বাসায় ফিরে আদিবাকে ডাকাডাকি না করে। কিন্তু কে শোনে কার কথা? আদি বাসায় ঢুকে ভরে যাওয়ার আগেই আদিবাকে ডাকতে শুরু করল। আদিবা, এই আদিবা। আদিবা শুনল ঠিকই, কিন্তু উত্তর দিল না। আদি আবারও গলা ছাড়ল। আদিবার বাচ্চা, কোথায় তুই? ডাকছি, কথা কানে যায় না। আদিবার রান্নাঘরে ছিল। আদির ডাকে বেশ বিরক্তি নিয়ে আদির কাছে এগিয়ে গেল। কি হয়েছে? কি গরুর মতো চেঁচাচ্ছেন কেন? কি বললি তুই? বাসায় আসতে না আসতেই শুরু হয়ে গেল ফিসফিস করে। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন, বাসায় অনেক লোকজন, সবাই কিভাবে তাকাচ্ছে দেখেছেন? তুই এত পটর পটর করার সাহস পাচ্ছিস কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, আজ তোর হচ্ছে। বলেই আদি আদিবার হাত ধরে টানতে শুরু করল। কি হচ্ছে কি এসব? মান সম্মানের পুরো 12টা বাজিয়ে ছাড়বেন দেখছি। হাত ছাড়ুন বলছি। আদিবা চেঁচিয়ে বললেও আদির কান পর্যন্ত আদিবার কথা পৌঁছল না। সে আদিবাকে টানতে টানতে নিজের ঘরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবার মাঝে জুই, অরিন, সাদিয়াও আছে। ওদের দেখে জুই বলে উঠল, বড় চাচা শুধু শুধু এত কিছুর আয়োজন করল, এতগুলো মেয়েকে দাওয়াত করে নিয়ে আসলো, এতে কি কোনো কাজ হবে? বাজি ধরে বলতে পারি বিয়ে তো দূর, ভাইয়া আদিবাপু ছাড়া কারো দিকে ফিরেও তাকাবে না। অরিন আপু, তোমার কি মনে হয়? ঠিকই বলেছিস, আমিও মাকে বারবার নিষেধ করেছি এভাবে মেয়েদের পরিবার সহ ডেকে এনো না। আগে ভাইয়ার সাথে কথা বলো। ভাইয়া কাউকে পছন্দ করবে না, উল্টে রেগে যাবে। কিন্তু কে শোনে কার কথা? মায়ের ধারণা এখান থেকে কাউকে না কাউকে ভাইয়া ভালো লাগবেই। কিন্তু আমার মনে হয় ভাইয়া আদিবাপুকে ভালোবাসে। দেখো না, 1 মিনিটও আপুকে ছাড়া থাকতে পারে না। ভাইয়া সব দিকে বদলে গেলেও এই একটা বিষয়ে একটুও বদলায়নি। ছোটবেলায় যেমন আদিবার জন্য বেপরোয়া ছিল, এখনও তেমনি আছে। এদিকে রুমে এসে আদি আদিবাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আদিবার ধৈর্যের সীমা পেরোল। রাগী কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যাটা কি একটু বলবেন? সমস্যা আমার নয়, তোর। তাও একটা না, অনেক। কয়টা শুনবি? আমার কি সমস্যা? হ্যাঁ, এসেছেন থেকে জ্বালাচ্ছেন। আপনার এমন আচরণ আর নিতে পারছি না। ভুলে যাবেন না আমি আর ছোট নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই। নিজেকে সংযত করুন, কারণে অকারণে এভাবে ডাকবেন না। আমরা আর ছোট নেই যে ছেলে মানুষই করব। আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার থেকে দূরত্ব বজায় রাখুন। তুই আমাকে সাবধান করছিস? নিজের অবস্থানটা হয়তো ভুলে গেছিস, তাই না? সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। তুই বিনা খরচে আমাদের বাসায় থাকিস। সহজ ভাষায় যেটাকে বলে আশ্রিতা। আর একজন আশ্রিতার দায়িত্ব তার মালিককে খুশি রাখা। আদির কথাটা হয়তো আদিবার খারাপ লেগেছে, তাই গলা নিচু করে বলল, কি করতে হবে বলুন, করে দিচ্ছি। যা যা করতে হবে সব একবারে বলুন, আমি সব একসাথে বলে দিব। তবু একটু পরপর ডাকবেন না। এখন তোর কথায় আমাকে চলতে হবে? তুই এত তেড়া কেন? একটা মানুষ এত তেড়া কি করে হতে পারে ভেবে পাচ্ছি না। মুখ সামলে কথা বল, বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে দিল আদিবার দিকে। কি এটা? শাড়ি। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই চেঞ্জ করে শাড়িটা পরে নে। আমি হঠাৎ শাড়ি পরতে যাব কেন? গতকাল কেন পরেছিলি? আমার ইচ্ছে হয়েছিল তাই পরেছিলাম, আজ পরব কেন? তোর স্মৃতিশক্তি খুবই খারাপ আদিবা। তুই হয়তো ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমার কথার অবাধ্য হলে কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটাও হয়তো ভুলে গেছিস। তাই ছোটবেলার ইতিহাস মনে করিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। বলে এগিয়ে আসলো আদি। আদিবার খুব কাছে এসে বসল, তারপর হুট করে গলা থেকে ওড়নাটা নিয়ে নিল। আদিবা তাড়াতাড়ি সরে বসল। কথা কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না। কেন? কাছে আসলে কি করবি? ভুলে যাবেন না, আজ বাসায় অনেক লোকজন। খারাপ কিছু করতে চাইলে আমি চেঁচাতে বাধ্য হব। আদিবার কথায় আদি ভয় পাওয়া তো দূরের কথা, এমন একটা ভাব নিল যেন আদিবার কথা সে শুনতেই পায়নি। হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে আদিবাকে আবারও নিজের কাছে নিয়ে আসলো। আদিবা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া। এত আস্তে কেন? চেঁচা, যত খুশি চেঁচা। সম্মান গেলে বাবার যাবে, আমার তাতে কি? সবাই বলবে আহমেদ সাহেবের ছেলেটা অমানুষ হয়েছে। কথা বলতে বলতে আদি ওড়না দিয়ে আদিবার হাত দুটি শক্ত করে বেঁধে নিল। ভয়ে আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। আদি যেই জামায় হাত দিতে যাবে, আদিবা কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আমি শাড়ি পরব। শাড়ি তো তোকে পরতেই হবে, তুই চাইলেও পরাবো, না চাইলেও পরাবো। এই শাস্তি শাড়ির জন্যে না, আমার সাথে তর্ক করার জন্যে। আচ্ছা, ভয় পাচ্ছিস যখন, তাহলে শাস্তির ধরনটা বদলে দেই, বলে আদিবাকে কোলে তুলে নিল। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদি তাকে কোলে নিয়ে বাথরুমে গেল, তারপর নিচে বসিয়ে দিল। হাতের বাঁধনটা খুলে ওড়নাটা মুখে বেঁধে দিয়ে বলল,
ভাবিস না তুই চেঁচাবি জন্যে মুখ বেঁধে দিয়েছি, এখন আমাকে অনুরোধ করবি তাই বেঁধে নিলাম। যত যা হোক তোর অনুরোধ আবার ফেলতে পারি না। যাই হোক, দরজায় থাক্কি কিংবা খোলার চেষ্টা করবি তো তার ফলাফল এর চেয়েও ভয়ানক হবে, বলে উঠে দাঁড়ালো আদি। আদিবার বুঝতে বাকি রইল না আদিত্য কি করতে চলেছে। ছোটবেলায় কিছু হলে আদি এভাবেই তাকে বাথরুমে আটকে রাখত। যতক্ষণ না তার রাগ কমত অন্ধকারে বসে থাকতে হতো আদিবাকে। আদিবা ছোটবেলা থেকেই অন্ধকার ভয় পায়, সেই ভয় আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই আদি উঠে দাঁড়াতেই আদিবা তাড়াতাড়ি আদির হাত আঁকড়ে ধরল। আদি আঁকড়ে থাকা হাতের দিকে একবার দেখল, তারপর আদিবার চোখের দিকে তাকালো। চোখ দুটি ছলছল করছে। ভয় পেয়েছ? আদিবা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। একটু আগেই না বলছিলি বড় হয়ে গেছিস? আদিবা মাথা নিচু করে আদির হাত ছেড়ে দিয়ে নিজের কান ধরতে চাইলে বোঝাতে চাইল সে ক্ষমা চাইছে, কিন্তু হাত কান পর্যন্ত যাওয়ার আগেই আদি একটানে আদিবাকে বুকে জড়িয়ে নিল। এখনও অন্ধকারকে এত ভয় পাস? আদিবা জবাব দিল না, শুধু মাথা তুলে তাকালো। আদি কপালে চুমু এঁকে দিয়ে বলল, চোখ মুখে পানি দে, এত ভয় পাওয়ার মতো কিচ্ছু ঘটেনি, আমি আছি তো। আদি বাইরে চলে গেল। আদিবা বুঝার চেষ্টা করতে লাগলো আদিত্য কেন এমন করছো। সে কি বুঝতে পারছে না আদিবা আর ছোট নেই? চাইলেই একটা যুবতী মেয়েকে বুকে টেনে নেওয়া যায় না কপালে চুমু আঁকা। যাই হোক, এখন দেরি করলে আদি তাকে বাথরুমে আটকে রাখবে। বুঝতে পারল, তাই বাধ্য হয়ে চোখ মুখে পানি দিয়ে এসে শাড়িটা হাতে নিল। লাল টকটকে শাড়ির সোনালি আঁচল দেখে বেশ অবাক হলো আদিবা। আদির দিকে তাকাতেই আদি বলল, কোনো সমস্যা? না, মানে এই শাড়িটা আমার জন্যে? তো অন্যজনের হলে তোকে দিতাম নাকি? নতুন বউয়ের শাড়ির মতো লাগছে, আমি কখনো এত লাল শাড়ি পরিনি। আমার রুচি খারাপ তাই বলতে চাইছিস? আমি এমন বলিনি। বলেই আদিবা তাড়াতাড়ি শাড়িটা পরতে শুরু করলো। যদিও সে মাঝে মাঝে শাড়ি পরে, কিন্তু একা একা শাড়ি পরা অনেকটাই ঝামেলার, কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আদিবার অসুবিধা হচ্ছে দেখে আদি এগিয়ে আসলো। কোনো কথা না বলে সোজা আদিবার পায়ের কাছে বসে কুচি ঠিক করতে শুরু করলো। আদিবা অবাক হলো, কি করছেন আপনি? আমার গুরুজন, উঠুন প্লিজ, পায়ে হাত দিবেন না। আমি চাই না সবার সামনে শাড়ি খুলে যাক, তাই হেল্প করছি, এর বেশি কিচ্ছু না, তাই পাকামি করিস না, বলে আদি শাড়ির কুচিতে মনোযোগ দিল। আদি তো শাড়ি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। আদিবা নিচু গলায় বলল, আমি এখন যাই? যা। আদিবা এক ছুটে বেরিয়ে গেল, কিন্তু নিচে যেতেই আদিত্যের মা তাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেলেন। তোকে আমি কি বলেছিলাম আদিবা? আমি ভাইয়াকে নিষেধ করেছিলাম কাকিমণি, তুমি যা যা বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া শোনার আগেই রেগে গেল। শুধু বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, তাতেই রেগে আমাকে। তোকে কি করেছে? হ্যাঁ, মেরে ফেলেছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না কিছু করেছে, দিব্যি তো আছিস। সোনা দিবা, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই আদিকে যতই নিজের কাছে টানার চেষ্টা কর না কেন, আমরা তোকে কিছুতেই মেনে নিব না। এত বছর ধরে তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, তার প্রতিদান এভাবে দিস না। আমাদের একমাত্র ছেলেকে তুই কেড়ে নিস না। আজ পার্টিতে আদির বউ বাছাই করব, তুই আজ অন্তত ওর সাথে লেপ্টে থাকিস না, বলে আদিবাকে এক প্রকার ধাক্কা দিয়ে রুবিনা বেগম বেরিয়ে গেলেন। আদিবার নিজের কাছেই নিজেকে অসহায় মনে হলো। কি করবে এখন সে? ভাইয়ার কাছ থেকে দূরে থাকতে চাইলে ভাইয়া তাকে শাস্তি দেয়, আর ভাইয়ার কথা শুনলে তার পরিবার। আদিবা মন খারাপ করে বেরিয়ে আসলো, তারপর নিজ মনে কাজে লেগে পড়ল। সবার সব কাজ হাতে হাতে করে দিচ্ছে। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। আদি একবারে রেডি হয়ে নিচে আসলো। বাগানের দিকে পার্টির আয়োজন করা হয়েছে, তবে ঘরেও অনেক আত্মীয় আছে। আদির মা এগিয়ে এসে আদির হাত ধরলেন। মাশাল্লাহ, আমার ছেলে কত বড় হয়ে গেছে, কালো স্যুটে তোকে খুব সুন্দর লাগছে বাবু। মা, কি যে বলো না। হয়েছে, লজ্জা পেতে হবে না, চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। ও মা, বলছিলাম কি না, কিছু না, বলে আদি চারদিকে চোখ বুলালো। তার চোখ আসলে আদিবাকে খুঁজছে। আদি? ওর নাম নীলা, তোর শিউলি ফুপির মেয়ে। মায়ের কথায় ধ্যান ভাঙল আদির। ও আচ্ছা, ভালো আছেন আপু? আদির অদ্ভুত সম্বোধনে অবাক হলেন রুবিনা বেগম। ও তোর চেয়ে অনেক ছোট আদি। তাতে কি মা, ছোট বড় সবাইকে সম্মান করা উচিত। এক্সকিউজ মি, আমি একটু আসছি, বলে আদি এগিয়ে গিয়ে অরিনের পাশে বসল। অরিন? আদিবা? আদির কথা শেষ হওয়ার আগেই অরিনের পাশে বসা এক মহিলা বলে উঠলেন, অরিন, ওই লম্বা চুলের মেয়েটা কে রে? কোনটা খালা? চারদিকে তো অনেক মেয়ে। আরে ওই যে লাল শাড়ি পরা মেয়েটা, কি লক্ষ্মী আর শান্ত, কখন থেকে একা হাতে সব সামলাচ্ছে। মহিলার ইশারা করার দিকে অরিনের সাথে আদিও তাকালো। মহিলা আদিবার কথা জিজ্ঞাসা করছে দেখে আদির কিছুটা খটকা লাগলো, কিন্তু কিছু বলল না। অরিন উত্তর দিল, ও, ওটা তো আদিবা, মেজো চাচার মেয়ে। তাই বল, দেখেই বোঝা যাচ্ছে ভদ্রঘরের মেয়ে। আসলে তোর তিয়ান ভাইয়ার জন্য মেয়ে খুঁজছে কিনা? কথাটা শোনা মাত্র আদি তেলে বেগুনে জ্বলে উঠল। কোনো কিছু না ভেবে সোজা বলে উঠল, ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে।
খালাস, শুধু শুধু নজর দিও না। আদির আগে ফুসতে ফুসতে সোজা গিয়ে আদিবার সামনে দাঁড়ালো। আদি, কিছু হয়েছে কি ভাইয়া? তুই চুল খুলে রেখেছিস কেন? মানে এক্ষুনি চুল বেঁধে আয়। আসলে ভাইয়া, আসলে কি? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজের গলার দাগ দেখিয়ে বলল, চুল বাঁধলে দাগগুলো দেখা যাবে। তুই এক্ষুনি আমার রুমে যাবি। যতক্ষণ না আমি ফিরছি রুমের বাইরে এক পাও ফেলবি না। কিন্তু কেন? কৈফত চাচ্ছিস? আদিবা মাথা নিচু করে নিল। উফ, কোন বুদ্ধি যে আমি বাসায় পার্টির আয়োজন করলাম। মহিলাগুলোই ছাড় দিচ্ছে না। আমার বন্ধুবান্ধবগুলো তো ওকে দেখলে পাগল হয়ে যাবে ফিসফিস করে। ভাইয়া, কিছু বলছেন? তুই এখনো দাঁড়িয়ে আছিস? উপরে যা বলছি। আমি বাইরে যাচ্ছি, কেউ জিজ্ঞাসা করলে বলবি জরুরি কাজ আছে, তাই গিয়েছি। আদিবা মাথা নাড়ল। সাবধান, এসে যেন না দেখি তুই ঘোরাঘুরি করছিস। যদি